আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো, পর্ব ৮। লেখনীতে সালমা চৌধুরী। মিম শীতল কণ্ঠে বলল, তোমরা সবাই একসঙ্গে গল্প করছো, অথচ আমি আর আদি কত দূরে, ভালোই লাগছে না। মেঘ বলল, মন খারাপ করছিস কেন? আর তো কয়েকটা দিন, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। প্রায় 15 থেকে 20 মিনিট মিম আর আদির সঙ্গে কথাবার্তা বলে ফোন রাখলো। আচমকা তানভীর ডাকলো, বনু। বলো। তোর বান্ধবীর সাথে কথা হয়েছে? বন্যার সাথে? হ্যাঁ। না, কেন? তানভীর বলল, তোর বান্ধবী আমাকে কল দিয়েছিল। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কিছু বলেছে? তোর কথা জিজ্ঞেস করলো, বাসায় এসেছিস কিনা। জিজ্ঞেস করায় বলল ওর বোনের বিয়ে নাকি ভেঙে গেছে। মেঘ চাপার নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, বৃষ্টি আপু খুব ভালো, যেমন ভদ্র তেমনই শান্ত। বন্যাকে দেখো না, একদম ওর মতো। বন্যার তো রাগ আছে, বৃষ্টি আপুর রাগও কম। সারাদিন বকবক করলে একটা ধমকও দিবে না কখনো। পড়াশোনায়ও খুব ভালো, কিন্তু আপুর ভাগ্যটা মন্দ। এত চেষ্টা করেও চাকরি হচ্ছে না। এদিকে আঙ্কেল একবার স্ট্রোক করেছেন, এমতো অবস্থায় উনি যাচ্ছেন বৃষ্টি আপুর বিয়েটা দিয়ে দিতে। মধ্যবিত্ত পরিবার ওদের, আঙ্কেল ছাড়া কেউ নেই। হৃদ এখনও কত ছোট। সব মিলিয়ে আঙ্কেল খুব টেনশন করেন। এদিকে যারা আপুকে দেখতে এসেছিল আসার আগে বলেছে তাদের কিছুই লাগবে না, শুধু মেয়ে ভদ্র, দেখতে শুনতে ভালো হলেই হবে। কিন্তু আসার পর শুরু হয়েছে যত ঝামেলা। মেয়ের হাইট কম, দেখতে দুধে আলতা, রং নেই। মেয়ের চাকরি নেই, বাবার অঢেল টাকা পয়সা নেই। তাদের ছেলের সাথে এই মেয়ে কিভাবে যাবে? তাদের ছেলে চোখে পড়ার মতো সুন্দর, সেই ছেলের পাশে পরি ছাড়া কাউকে মানাবে না। তারপরও যদি ঢাকা শহরে একটা ফ্ল্যাট, ছেলেকে প্রাইভেট কার, মেয়ের ঘর সাজানোর জন্য যাবতীয় জিনিস দিতে রাজি হন, তাহলে তারা ভেবে দেখতে পারেন। তানভীর আবির দুজনের দাঁত কিরমির করছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ওই ছেলের ঠিকানা থাকলে দিস, দেখা করে দেখি কোথাকার রাজপুত্র সে, আর কোন দেশের রানী পাওয়ার যোগ্য। তানভীরও সহসা বলে উঠল, কি লেভেলের নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হলে এমনভাবে কথা বলতে পারে। আমারও তাদেরকে দেখার খুব ইচ্ছে। মেঘ বলল, কথা শেষ হয়নি, তারপর শোনো। ছেলের এক মামা এসেছিল। উনি আপুর এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর সব সার্টিফিকেট মার্কশিট পরীক্ষা করেছেন। এমনভাবে যাচাই বাছাই করতেছেন মনে হচ্ছিল উনি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন। সব ঠিকঠাক থাকলে এখনই চাকরি দিয়ে দিবেন। সে না হয় বাদ দিলাম, ছেলের মা মাঝখান থেকে বলে কি জানো? কি? দুজনের দৃষ্টি নিরেট। মেঘ ঢোক গেলে ধীর কণ্ঠে বলল, আমি আর বন্যা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। ছেলের মা আমাদের দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ইশারা করে বললেন, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে বেশ মানাবে। ওর মতো একটা মেয়েই তো খুঁজছিলাম আমি। ভাই, সে কে হয় আপনার? তারপর আঙ্কেল রাগে বললেন, ধরে দিন আমারই মেয়ে। কি বলতে চান বলুন। তারপর ভদ্রমহিলা বলেন, আপনার ওই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিলে আমরা কিছুটা স্যাক্রিফাইস করতে পারি। যেমন ধরুন প্রাইভেট কার বা ফ্ল্যাট, যে কোনো একটা দিলেই হবে। তারপরও মেঘ এটুকু বলেই থামলো। আবিরের দু চোখে অগ্নি ঝরছে, চোয়াল শক্ত, ভেতরে ভেতরে রাগে কটমট করছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, কপালের দুপাশের শিরাগুলো ফুলে উঠেছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, তারপরও কি? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। আবিরের রাগান্বিত কণ্ঠস্বর শুনে কথা আটকে আসছে। তানভীরের চেহারায় গাম্ভীর্য। দুজনের মুখের দিকে তাকিয়ে মেঘ বলল, থাক, আর কিছু বলবো না, যা হয়েছে হয়েছে। বিয়ে ভেঙেছে, খুব ভালো হয়েছে। আমি আর বন্যাও খুব করে চাচ্ছিলাম বিয়েটা ভেঙে যাক। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তারপরও কি মেঘ? মেঘ কপালে ভাঁজ ফেলে বলল, তারপরও আপনি একটু ভেবে দেখুন। আঙ্কেল তখন ভীষণ রেগেছিলেন, ইচ্ছে মতো কথা শুনিয়ে বের করে দিয়েছেন। হয়েছে শান্তি। আবির দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, কোন পরীর দিকে নজর দিয়েছে এটা তাদের না বোঝাতে পারলে আমার শান্তি হবে না। মেঘ জানতে চাইল, কি বললেন? আবির বলল, তোর বান্ধবীকে কল দিয়ে বায়োডাটাটা নিতে বল। রাতের মধ্যে বায়োডাটা আমাকে দিবি। কেন, আপনি কি করবেন? শুধু শুধু ঝামেলা করতে হবে না। ঝামেলার কি দেখছিস? ওই কুলাঙ্গারের সাহস দেখব না আমি? ওর কলিজা কত বড় দেখতে হবে তো। তানভীর আবিরের হাত চেপে নরম স্বরে বলল, ভাইয়া তুমি একটু শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? তানভীর মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোকে আগেই বারণ করেছিলাম, যেতে হবে না। অন্য কোনো দিন যাস, তুই কথা মানলি না। আমি কি করব? তারা স্যাঁচরা, এতে আমার কি দোষ?
আবির আর কথা বলল না, রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। মেঘ নির্বাক চোখে সেদিকে তাকিয়ে থেকে শুধালো, আবির ভাইয়ের কি হলো? তানভীর নিজেকে সংযত করে বলল, মেয়েদের সাথে এমন উল্টাপাল্টা আচরণ ভাইয়া নিতে পারে না, তার জন্য রেগে গেছে। তুই টেনশন করিস না, ঘুমাতে যা। মেঘ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সত্যিই অনেক রাত হয়ে গেছে। গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারেনি। মেঘ নিজের রুমে চলে গেল। তানভীরও নিজের রুমের দিকে গেল। নাস্তার টেবিলে মোজাম্মেল খান, আবির, তানভীর, মেঘ সবাই উপস্থিত। শান্তশিষ্ট পরিবেশ, সবাই নিজেদের মতো নাস্তা করছে। ফাঁকে ফাঁকে মোজাম্মেল খান একটু আধটু খুনসুটি করছেন। আবিরের ছোটবেলা, তানভীরের ছোটবেলা, সেসব নিয়েই গল্প করছে। আব্বুর কথাবার্তায় মেঘের বিন্দুমাত্র মনোযোগ নেই। সে একটু খাচ্ছে আর বারবার আবিরকে দেখছে। আবিরের মেজাজ এখন বেশ ঠান্ডা। মোজাম্মেল খানের সঙ্গে গল্পে মগ্ন। রাতের সব ভাবনা চিন্তা হয়তো ভুলেই গিয়েছে। মেঘ চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, ওই ব্যাটার কপাল ভালো, বেঁচে গেল। তানভীর ডাকলো, বনু ভার্সিটিতে যাবি না? যাব। এভাবে খেলে আজ আর যেতে পারবি বলে মনে হয় না। মেঘ ভেঙচি কাটলো। আবির খাওয়া শেষ করে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে রুম থেকে বের হলো। মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বলল, চাচু, আমি অফিসে যাচ্ছি, সাবধানে যেও। আর হ্যাঁ, দুপুরের দিকে সময় পেলে একবার আমাদের অফিসে এসো, কেমন? মেঘ হতাশ চোখে তাকিয়ে আছে। খুব আশা নিয়ে ভেবেছিল আজ আবিরের বাইকে করে ভার্সিটিতে যাবে, কিন্তু তা আর হলো না। মেঘ খানিক বাদে রেডি হয়ে বের হলো। প্রতিদিনের মতো রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যেতেই দেখলো আবির আর রাকিব দাঁড়িয়ে আছে। মেঘ রিক্সা থেকে দুবার ডেকেছে, কিন্তু আবির শুনতে পায়নি। মেঘ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর মিষ্টি এলো। মেঘের পাশে বসে মধুর কণ্ঠে ডাকলু, আপু, আপনি কি মাহাদিবা খান মেঘ? মেঘ আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি সমস্যা? আপনিই আমার সমস্যা। আপনার কথা ভাবতে ভাবতে আমি আমার বই খাতা ছিঁড়ে ফেলেছি। আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে চোখে এখন ঝাপসা দেখছি। আপনার কথা শুনতে শুনতে এখন কানে উল্টাপাল্টা শুনছি। মেঘ তপ্ত স্বরে বলল, কী সব বাজে বকছিস? পাগল হয়েছিস? পাগল আমি হইনি, তুই পাগল হয়েছিস। এমন রোমান্টিক সিচুয়েশনে টানা 4 দিন ভার্সিটিতে এলি না, বন্যাও আসে না 2 দিন ধরে। এদিকে মিনহাজ, তামিম নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ওদের ফোন পর্যন্ত বন্ধ। আমি আর সাদিয়া অসহায়ের মতো ঘুরতে থাকি। মানে ওইদিকে কি হলো কিছুই বুঝলাম না। মেঘ মৃদুস্বরে বলল, ওইদিকের কথা আমি ভুলে গিয়েছি। তুই ভালো, আমরা ভুলতে পারিনি। গতকাল লিমন ভাইয়াকে দেখেছি, কি কিউট দেখতে। যত দেখছিলাম ততই আফসোস লাগছিল। লিমন ভাইয়া তোকে ভাবি না ডেকে জান বললে বোধহয় বেশি ভালো হতো, তাই না? একদমই না, লিমন ভাইয়া এতটাও কিউট না। আমি 2 দিন যাবৎ যাকে দেখেছি তার তুলনায় লিমন ভাইয়া কিচ্ছু না। ফর্সা হলেই যদি সুন্দর হতো তাহলে মানুষ ভেড়ার প্রেমে পড়তো। তোকে যদি কেউ বলে তুই ভেড়ার মতো সুন্দর, তখন তোর কেমন লাগবে? মিষ্টি উত্তেজিত কণ্ঠে শুধালো, কাকে দেখেছিস তুই? মেঘ থেমে থেমে বলল, তোকে কেন বলবো, আছে কেউ একজন। মিষ্টি হেসে পড়ল, ঠিক আছে, তবে লিমন ভাইয়ার সাথে আমার লাইন করে দে। আশ্চর্য, আমি কি প্রেমের মিস্ত্রি নাকি? বান্ধবীর জন্য মিস্ত্রি হতে ক্ষতি কি? তোকে লিমন ভাইয়া চিনে, এত সুন্দর করে কথা বলল সেদিন। আমার না ওনাকে খুব ভাল লাগছে। দে না কিছু করে, আমার ভাই আমাকে মেরেই ফেলবে। কেন? আমার সোজা কথা, আমি এসব কিছু পারবো না। তুই কেন কেন করে আমার মাথা খাস না। মিষ্টি মলিন কণ্ঠে বলল, আজ আমার জায়গায় বন্যা হলে ঠিকই ছুটে যেতিস। আমরা তোর বেস্ট ফ্রেন্ড না, তার জন্য গুরুত্বই দিচ্ছিস না। তোর যা ইচ্ছা তা ভাবতে পারিস, আমার কোনো সমস্যা নেই। বন্যা ক্লাসে ঢুকে মেঘের পাশে বসলো। মেঘ বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো তোর? কিছু না। মন খারাপ? কিছুটা। মেঘ মুচকি হেসে বলল, আমাকে শেয়ার করলে একটা চকলেট দিব তোকে। চকলেট লাগবে না আমার। তাহলে কি লাগবে? বন্যা বিমর্ষ কণ্ঠে বলল, ছেলে দেখ, বিয়ে করব। মানে? মানে টানে কিছু না, 18 বছরের উপর হয়ে গেছে, জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে গেছি, তাই আপাতত বিয়েটা করাটা জরুরি মনে করছি। মেঘ চোখ পিটপিট করে তাকিয়ে মৃদুস্বরে বলল, আপুর বিয়ের আগে তুই বিয়ে করে নিবি? হ্যাঁ, আপুর পড়াশোনা শেষ, ক্রমাগত চাকরির পরীক্ষা দিচ্ছে। আজ না হয় কাল ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তখন এসব থার্ড ক্লাস ছেলেরাই আমার আপুকে মাথায় তুলে নাচবে। কিন্তু আমার এতদূর ধৈর্য নেই, সবেমাত্র প্রথম বর্ষ। কবে স্নাতক শেষ করব, চাকরির প্রস্তুতি নিব। চাকরি হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার আব্বুকে হতাশ করতে চাই না। তার থেকে ভালো হয় আমি একটা ছেলে দেখে বিয়ে করে নিব, তারপর পড়াশোনা ছেড়ে হাঁড়ি পাতিল মাজব।
মেঘ মেকিস্বরে বলল, মোকলেস দুলাভাই থাকতে অন্য ছেলে খুঁজতে হয় কেন? আজই বিয়ের কথা পাকা করে ফেলবো, একদম চিন্তা করিস না। বন্যা চোখ রাঙিয়ে বলল, সবসময় ফাজলামো ভালো লাগে না মেঘ। মেঘ এবার সিরিয়াস হলো, শান্ত কণ্ঠে বলতে লাগলো, তোরা আঙ্কেলের গর্ব, আঙ্কেল তোদের জন্য কখনো নিরাশ হবে না ইনশাল্লাহ। আর তুই যদি মুখ ফসকেও আঙ্কেলের সামনে নিজের বিয়ের টপিক তুলিস, তাহলে আঙ্কেলের দ্বিতীয় স্ট্রোকের কারণটা একমাত্র তুই হবি। কথাটা মাথায় রাখিস। বন্যা শীতল কণ্ঠে বলল, আমি এখন কি করব? মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আর যদি কখনো মনে হয় তোদের বাসায় প্রবলেম হচ্ছে, তাহলে নির্দ্বিধায় আমাদের বাসায় চলে আসবি। আমাদের বাসার সবাই তোকে খুব ভালোবাসে। বন্যা মৃদু হেসে বলল, আঙ্কেল আন্টি সমস্যা নেই, কিন্তু তোর ভাই যে মানুষ। আমি নেই বাবা। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলতে লাগলো, সত্যি বলতে তুই ভাইয়ার সিরিয়াসনেসটা বুঝতেই পারিস না। গতকাল রাতে বৃষ্টি আপুর বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছিল, তুই হয়তো কিছু বলেছিস। তারপর আমি যখন বিস্তারিত ঘটনা বললাম, ভাইয়া তো রেগে আগুন, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। ভাইয়া তো যেমন তেমন, আরেকজন যে ছিল ওনার কথা কি বলবো, হাবভাব এমন যেন রাতেই ওই লোককে গুম করে ফেলবে। কে? আছে আছে, বলবো না। ক্লাসে স্যার আসায় দুজনের আলাপচারিতায় সমাপ্তি ঘটল। ক্লাস চলাকালীন হঠাৎ মিনহাজ আর তামিম এসে দরজায় দাঁড়ালো। স্যারের সঙ্গে মেঘরাও অবাক চোখে তাকিয়ে আছে। মিনহাজের ফর্সা আদল ভীষণ মনমরা লাগছে। চনমনে ভাবভঙ্গি কিছুই আর নেই। তামিমও বেশ শান্ত, মাথা নিচু করে রুমে ঢুকলো। পেছনের দিকে একটা সিটে গিয়ে বসলো। বন্যা, মেঘ, মিষ্টি তিনজনেই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখছে। আজ পর্যন্ত এমন কখনো হয়নি মিনহাজরা মেঘদের সাথে কথা না বলে ক্লাসে ঢুকেছে। মেঘদের সাথে দুষ্টুমি করার কারণে প্রায় সময় স্যারদের কাছে বকাও খায়। তারপরও কখনো এতটা চুপচাপ থাকে না। টানা 3টা ক্লাস শেষ করে বের হলো সবাই। মেঘ, বন্যা, মিষ্টি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। মিনহাজরা বের হতেই মিষ্টি ডাকলো, এই এদিকে আয়। মিনহাজরা এগিয়ে এলো। বন্যা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের, এত মনমরা কেন? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ। মেঘ জিজ্ঞেস করলো, আমাদের সাথে রাগ করেছিস নাকি? তামিম বলল, রাগটাগ কিছুই না, তোকে ভাবি ডাকতে মিনহাজের বুকে ব্যথা করছে। মেঘ হতবিহ্বল বীজের ন্যায় তাকিয়ে প্রশ্ন করলো, তোরা আমাকে ভাবি ডাকবি কেন? তামিম ছোট করে বলল, আদেশ। কার? তোর জামাইয়ের। মেঘ বিরক্তির স্বরে বলল, আমার কোনো জামাই নেই, আমি সিঙ্গেল। মিনহাজ আশাহত কণ্ঠে বলল, এই কথাটা আর মুখেও আনিস না। তুই নিজেকে সিঙ্গেল দাবি করলেও কেউ একজন তোকে নিজের বউ দাবি করে। এটা শুধু মুখের কথা না। তার কনফিডেন্স লেভেল এতটা হাই, সে তোকে বউ বানিয়েই ছাড়বি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, মজা করছিস? তোর আমাদের দেখে মনে হচ্ছে আমরা মজা করছি? শহরে এসে নতুন নতুন পাকনা গজিয়েছিল। ভেবেছিলাম ঢাকা শহরের মেয়ে পটিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে একসময় বিয়ে করে নিব। বন্ধু, প্রেম, ভালোবাসা সব শেষে একটা সংসার হবে আমার। কিন্তু ভাবিনি শহরের মেয়েদের দিকে তাকালে এতটা হিংস্রতা সহ্য করতে হয়। তাহলে হয়তো কোনোদিন তোদের দিকে তাকিয়েও দেখতাম না। তোদের সাথে কিছু করেছে? তামিম বলল, আরে না, কি করবি? 3 বেলা বিরিয়ানি, কাচ্চি, তেহারি, খিচুড়ি এসব খাইয়েছেন। সেটাও হয়েছে এই হারামির দোষে। আমাদের জিজ্ঞেস করা হয়েছে, মেঘ তোমার কি হয়? আমি বলেছি বন্ধু। এই হারামি বলে মেঘ আমার ভালোবাসা, আমি মেঘকে ভালোবাসি। তারপরে ভালোবাসার 14টা বাজিয়ে দিয়েছে। আর জীবনে বলবি? মিনহাজ মাথা নিচু করে চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তো ভীতু প্রেমিক হতে চাইনি, যাকে একটু ভয় দেখালেই প্রেমিকার নাম ভুলে যাব। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কোনোদিনও এমন কথা বলেছি? কিন্তু আমি তো তোকে প্রেমিকা ভেবেছি, এজন্যই বাস খেয়েছিস, খুব ভালো হয়েছে। তামিম মলিন হেসে বলল, ভাবি আপনার ভাগ্যটা খুব ভালো। ভাবি ডাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। মেঘ রাগী স্বরে বলল, ভাবি ডাকলে আমার সঙ্গে কথাই বলতে আসিস না, বাই। বিকেলে শেষ ভাগ। তানভীর বন্ধুর বাসা থেকে ফিরছে। আকস্মাৎ বন্যাকে দেখে থমকে দাঁড়ালো। দূরে থেকে ডাকলো, এই মেয়ে। প্রথম ডাকে ফিরেও চাইল না বন্যা। তানভীর দ্বিতীয়বার ডাকলো, পরিচিত কণ্ঠ শুনে পিছু ঘুরল। তানভীরকে দেখে দাঁড়ালো। বন্যার চেহারা মলিন। তানভীরকে দেখে ক্ষীণ হাসলো। তানভীর এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এখানে কি করছো? টিউশন খুঁজতে এসেছিলাম। বন্যা সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? তানভীর আশেপাশে নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চলো। বন্যাও তানভীরের কথায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তানভীর বলল, এই এলাকাটা সুবিধার না, এখানে টিউশন পড়াতে আসতে হবে না। তানভীরের কণ্ঠস্বরে অধিকার স্পষ্ট। বন্যা নরম স্বরে জিজ্ঞেস করলো,
সুবিধার না বলতে? তানভীর ফিসফিস করে বলল। স্পষ্ট ভাষায় বললে এটা নেশাখোরদের আঁকড়া। এখানে কখন কোন অবস্থায় নেশাখোর ঘুরে বেড়াবে তার ঠিক নেই। কিছুদিন পর পর পুলিশ আসে। তুমি টিউশন পড়াতে এসে কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তোমাকে? তার থেকে ভালো নয় নিজের সম্মান বাঁচিয়ে টিউশন ছেড়ে দেওয়া? আমি তোমার ভালো চাই তাই বললাম। বন্যা ঢোক গিলল। মলিন কণ্ঠে বলল, দুইটা টিউশন আমার খুব দরকার, একটা পেয়েছিলাম, এটাকেও ছেড়ে দিতে হবে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে দাঁড়াও। বন্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। তানভীর বন্যার মুখোমুখি দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। বন্যা ভেজা চোখে তাকালো। মেয়েটা নীরবে কান্না করছিল এতক্ষণ, অথচ তানভীর টেরও পায়নি। বন্যার ভেজা চোখের পাপড়ি দেখে তানভীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শূন্যতায় সংযত করল। গলা ঝেড়ে বলল, তোমার জীবন আগে নাকি টিউশন? বন্যা চোখের পানি গাল পেয়ে গড়িয়ে পড়ছে। তানভীরের খুব ইচ্ছে করছে চোখের পানি মুছে মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কি করে করবে? এই অধিকার যে তার নেই। বন্যার প্রতি তানভীরের অনুভূতি বেশ পুরনো। মনের গহীনে অনুভূতি চাপা দিয়ে দিন কাটাচ্ছে। বন্যাকে বুঝতেও দেয়নি কখনো। এমনকি নিজের অনুভূতি এখনও নিজের কাছে অস্পষ্ট। বন্যা উত্তর দিচ্ছে না, নীরবে কেঁদেই যাচ্ছে। তানভীর পুনরায় প্রশ্ন করল, কি হলো, কথা বলছো না কেন? বন্যা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি এই এলাকা সম্পর্কে জানতাম না। টিউশনটা আমার খুব দরকার ছিল, তাই এসেছিলাম। তানভীর মৃদুস্বরে বলল, চলো। কোথায়? আমি যেখানে যাব সেখানে। আমি বাসায় যাব। তানভীর আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভয় পাও? বন্যা চোখ তুলে চাইল, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, জি। তানভীর নিঃশব্দে হেসে বলল, আমাকে তুমি কত বছর যাবৎ চিনো জানো? আমি কেন রাগ দেখাই, তোমার ভালো চাই নাকি খারাপ চাই, এগুলো অন্তত পক্ষে বোঝার কথা। যেখানে এত বছরের পরিচয় তুমি আমার সাথে কোথাও যাওয়ার আগে 10 বার প্রশ্ন করছো, সেখানে এরকম একটা জায়গায় আমি তোমাকে একা কিভাবে ছেড়ে দিব? তানভীর থামলো। কয়েক সেকেন্ড নীরব থেকে আবার বলল, তুমি আমাকে কোনডা বদমাশ ভাবতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কখনো তোমার ক্ষতি চাইনি। আমার ওপর এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। আমি আপনাকে অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করো বলেও মনে হয় না। বিশ্বাস করলে এত প্রশ্ন করতে না। বন্যা কিছু বলতে পারল না। তানভীর সহসা ঠাট্টা স্বরে বলল, আরে আমি মজা করছিলাম। চলো, তোমাকে 1 কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুঁচকে বলল, চা খাবো না ধন্যবাদ। তানভীর শব্দ করে হাসল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না?